বৈশ্বিক অশান্তির মাঝে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত হয়ে উঠেছে। ছাত্রদল এবং ছাত্র শিবির সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষ বলা ঠিক হবে না, একপাক্ষিক নির্যাতন, জুলুম এবং নিষ্পেষণ শুরু করেছে ছাত্রদল। কারণ মানুষ, বাংলাদেশের রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে যে দল রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়কে নিজেদের আয়ত্তে নিতে চায়, তাদের প্রশাসনিকভাবে নিজেদের জোর করে জুলুম করে তারা ক্ষমতা দখল করতে চায়। এটি হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তারেক রহমান সরকার 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করার পরও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তার ছাত্র সংগঠন, ছাত্র দলের গ্রহণযোগ্যতা অথবা ছাত্র সংসদ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছিল। তার কারণ হচ্ছে ইন্টারিম সরকার যে নিরপেক্ষ এবং একাডেমিশিয়ানদেরকে দিয়ে ইউনিভার্সিটিগুলো সাজিয়েছিল, যারা যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি হয়েছিল, তারা বেশ কিছু বিশ্ববিদ্যালয় নিরপেক্ষভাবে ভোট করার প্রেক্ষিতে সেখানে ছাত্র শিবির, ছাত্রদল থেকে কয়েক গুণ, কোনো বিশ্ববিদ্যালয় 4-5 গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। এবং সে সকল বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ছাত্র শিবির ছাত্র সংসদে নেতৃত্ব দান করছে। 2/3 সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী তারেক জিয়া সরকারের ছাত্র সংগঠন এখন মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় দখল করার জন্য। আসুন, কেন আজকে বৈশ্বিক সেই জ্বালানি সংকট, বাংলাদেশে আজও হাজারো সমস্যা তৈরি হয়েছে ইতিমধ্যে। কারণ আমরা জানি ইন্টারিম গভর্নমেন্টের 133টি অধ্যাদেশের মধ্যে প্রায় 16টি অধ্যাদেশ এই সরকার, তারেক রহমান সরকার অ্যাপ্রুভ করেনি, বাতিল করেছে। যার মধ্যে জুলাই বিপ্লবের সেই গণভোটের যে রায়, সেই রায় অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য তারা শপথ গ্রহণ করে নাই। তারা 16টি অধ্যাদেশকে বাতিল করেছে, রহিত করেছে। যার মধ্যে দুর্নীতি দমন কমিশন রহিত করেছে, বাতিল করেছে। যেখানে বাংলাদেশের গুম কমিশন, বহুল আলোচিত যে গুম কমিশন, সেটিকে তারেক জিয়া সরকার অ্যাপ্রুভ করেনি। যে গুমের কারণে বাংলাদেশে প্রথম সেই 2020 সালে, 19 সালে, 21 সালে 10ই ডিসেম্বর আমেরিকা যে বাংলাদেশের র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই গুম কমিশনটাও আজকে তারেক জিয়া সরকার অ্যাপ্রুভ করেনি। এরকম হাজারো ইস্যুর মধ্যে যখন বিরোধী দল আজকে যখন কথা বলছি, তখন বাংলাদেশের সরহদ্দি উদ্যানে বিরোধী রাজনৈতিক দলগুলোরা একসাথে হয়ে 11টি দল, তারা আজকে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি বিশাল সমাবেশ করছে। যে সমাবেশের মাধ্যমে তারা মূলত জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সে শহীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবে। সংসদে ব্যর্থ হয়ে তারা রাজপথ বেছে নিয়েছে। রাজপথ যখন উত্তপ্ত, যখন বাংলাদেশের প্রত্যেকটি পেট্রোল পাম্পে দিনের পর দিন এই প্রায় দীর্ঘ 2-3 মাস ধরে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা করে ক্রেতারা, একজন মোটরসাইকেল আরোহী, একজন মোটরসাইকেলওয়ালা অথবা একজন ট্যাক্সি ক্যাব ড্রাইভার, উবার ড্রাইভার, সে 10 ঘন্টার সারা রাত জেগে অপেক্ষা করে এই 2000 টাকার তেল নেওয়ার জন্য, 20 লিটার তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। সেই অপেক্ষার সারিতে অপেক্ষা করতে করতে হিট স্ট্রোকে ইতিমধ্যে কয়েকজন মানুষ নিহত হয়েছে। বাংলাদেশে এরকম হাজারো সমস্যার মধ্যে আজকে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল হয়ে কি করতে যাচ্ছে ছাত্রদল, যে কারণে ছাত্রদল আজকে ছাত্র শিবিরকে ব্লেম দিল। আসুন, কেন আজকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ তৈরি হচ্ছে এবং এই সংঘর্ষ মাধ্যমে কারা বেনিফিটেড হবে সেটি ছাত্রদল অ্যানালাইসিস করে কিনা আমি জানি না। কিন্তু আমি আজকে এখানে কথা বলছি বোঝার জন্য কি কারণে আজকে বাংলাদেশের চট্টগ্রামে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আজকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলো। ছাত্রদল দাবি করছে যে শিবির নাকি গুপ্ত,
এই গুপ্ত শব্দটি বাংলাদেশে নতুন করে চালু করেছেন যখন বর্তমান সরকারের তারেক রহমান সাহেব যখন ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছিলেন সেই সিলেট থেকে। সেই দিন রাত্র ৩টা বাজে নরসিংদীতে এসে তিনি একটি জনসভা করেন। সেখানে তিনি উস্কানিমূলকভাবে জামাত এবং শিবিরকে গুপ্ত বলে তিনি নিজেই আবিষ্কার করলেন। হঠাৎ বাংলাদেশের মাটিতে সেই আমরা আগেই যেমন হাসিনার আমলে শুনেছিলাম যে রাজাকার, আলবদর, আল শামস, এই জঙ্গি, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতা, এ ধরনের রক্কাটা, এ ধরনের নানা রকম ব্লেম গেমের রাজনীতি যখন আমরা দেখছিলাম, সে সমস্ত ব্লেম গেম করে করে বাংলাদেশে আবরার ফাহাদরা জীবন দিচ্ছিল। শিবির করা যেন একটি অপরাধ ছিল। শিবির করলে যে কেউকে মেরে ফেলা যাবে, এরকম একটি পরিবেশ, এরকম একটি মানসিকতা, এরকম একটি ক্যাম্পেইন রাষ্ট্রযন্ত্র তৎকালীন সময় চালু করেছিল। 54 বছরের ইতিহাসে গণতন্ত্রে বহুমতের প্রকাশ এবং মত এবং পথ প্রকাশের যে ব্যবস্থাটি, সেটি যেন তাদের সে অধিকার ছিল না। অথচ এই ইন্টারিম সরকারের সময় আমরা লক্ষ্য করেছি তখন একাডেমিশিয়ানদেরকে দিয়ে ইউনূস সরকার বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ করে প্রশাসনকে নতুন করে সাজিয়েছিল। তারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনটি ইন্টারিম সরকার দেয়। সেই সরকারের আমলে যখন ভোটটি হয়, ইলেকশন হয়, তখন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা ছাত্র শিবিরকে, সেই সম্মিলিত ছাত্র জোটকে বিজয়ী করে। প্রায় 3 গুণ 4 গুণ, কখনো 5 গুণ ভোটে ছাত্র শিবিরকে বিজয়ী করে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকের এই সরকার, তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসার পর দুর্ভাগ্য যে তারা তাদের ছাত্র সংগঠনের গ্রহণযোগ্যতাটাই দিন দিন নষ্ট করছে, বিনষ্ট করছে। তাদের যে তৎপরতা, তারা ব্লেম করছে যে শিবির নাকি এই অস্থিতিশীলতার জন্য ছাত্র শিবির নাকি দায়ী। কিন্তু আজকে আলোচনা করতে চাই কারা আসলে দায়ী ছিল। আসুন আমরা চিটাগংয়ের ঘটনাটি একটু সামনে আনি। চিটাগংয়ে একটি গ্রাফিতি ছিল, একটি দেয়াল লেখন ছিল। সাধারণ ছাত্ররা তারা চায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় বলে একটি ওয়াল লেখন ছিল। ছাত্র রাজনীতি যে কেউ নিষিদ্ধ চায়, এটি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া, চাওয়া না চাওয়া নানান জনের নানা মত থাকতেই পারে। সেটি বাংলাদেশের 54 বছর ইতিহাসে ছাত্র রাজনীতির এই সন্ত্রাস, কলমের পরিবর্তে অস্ত্র তুলে নিয়ে অস্ত্রের ঝঞ্ঝানি, শত শত মানুষের ইউনিভার্সিটিগুলোতে লাশ হয়ে ফিরে আসা, আবরার ফাহাদদের জীবন দেয়া, বিভিন্ন প্রেক্ষাপটে ইতিহাসের বাঁকে বাঁকে ছাত্র রাজনীতির যেমন গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, তেমনি ছাত্র রাজনীতির কলঙ্কজনক অধ্যায় রয়েছে। সেই কলঙ্কজনক অধ্যায়ের কারণেই বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা সাধারণ ছাত্ররা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। সেই দেয়াল লিখনটিকে ছাত্রদল খুব পরিকল্পিতভাবে, ছাত্র দলের ছেলেরা ছাত্র রাজনীতির ছাত্র কথাটি বাদ দিয়ে মুছে দিয়ে সেখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চায় বলে তারা মূলত ছাত্র শিবিরকে ইন্ডিকেট করেছিল। কেন তাদেরকে লিখতে হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধের জায়গায় কেন গুপ্ত রাজনীতি নিষিদ্ধ বলে তাদেরকে ইন্ডিকেট করা হলো? উস্কানিটি এখানে কে দিল? ছাত্রদল দিল নাকি ছাত্র শিবির দিল? ছাত্র রাজনীতি নিষিদ্ধের জায়গায় গুপ্ত রাজনীতি ছাত্রদল নিষিদ্ধ চায়। এই গুপ্ত রাজনীতি বলতে কাদেরকে তারা গুপ্ত রাজনীতি বলছে? যেই ছাত্র সংগঠনটি তাদের চেয়ে 5 গুণ বেশি ছেলেদের মেয়েদের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ছাত্র সংসদগুলোতে, জনপ্রিয় একটি ছাত্র সংগঠন, তাদেরকে আপনি গুপ্ত রাজনীতি বলছেন। যাদের নেতৃত্বে, যাদের বলিষ্ঠ ভূমিকায় ফ্যাসিস্ট বিদায় হয়েছে, তাদেরকে আপনি 2 মাস না যেতেই আপনি ক্ষমতার পাওয়ার দিয়ে, পুলিশকে দিয়ে আপনি তাদেরকে গুপ্ত বলে গালি দিয়ে ক্যাম্পাসে আপনি তাদেরকে জুলুম করে দখল করার প্ল্যান যদি আপনি করেন, সেখানে সংঘর্ষ তো অনিবার্য হয়ে ওঠে। আর আসুন আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটির কারণে, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধর জায়গায় ছাত্রদল যখন বলল গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। এখানে স্পষ্ট পরিতীয়মান হয়, যদি ছাত্রদল সেই গ্রাফিতি না মুছে ছাত্র রাজনীতির জায়গায় যদি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চেয়ে এরকম যদি উস্কানিমূলক দেয়াল লেখন যদি ছাত্রদল না লিখত, যে ইনিশিয়েট না করত, তাহলে চট্টগ্রামের ঘটনাটি নাও ঘটতে পারত বলে
আমার মনে হয়। বন্ধুরা, ঢাকাতে যেই বিষয়টি ছাত্রদলের নেতৃবৃন্দ যেটি ছাত্র শিবিরকে ব্লেম দিচ্ছে যে তারা নাকি জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, পোস্ট করেছে, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ট্রল করেছে। জায়মা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান, তিনি আমাদের বাংলাদেশের সকল মানুষ তাকে নিঃসন্দেহে একজন সম্মানিত প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে তার স্পেশাল গ্রহণযোগ্যতা রয়েছে, অবশ্যই তাকে সবাই সম্মান করা উচিত। সেটি ছাত্র শিবিরও আমি মনে করি তারা করে। কিন্তু দেখা গেল ছাত্র শিবির বেলেম দিচ্ছিল যে তারা নাকি জায়মা রহমানকে নিয়ে আজকে অপপ্রচার করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করেছে। ছাত্র ডাকসুর নেতা নাকি কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করেছে, অথচ রিউমার স্ক্যানার যারা নাকি ফেক প্রোপাগান্ডাকে ফাইন্ড আউট করতে পারে, তারা অ্যানালাইসিস করে দেখিয়েছে যে জাইমা রহমান নিয়ে কুরুচিপূর্ণ এই যে মন্তব্যটি, সে পোস্টটি নাকি ফেক আইডি দিয়ে কে বা কারা ক্রিয়েট করেছিল। এই কে বা কারা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, আর তারাই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা অস্থিতিশীল করলে তারা লাভবান হবে। কোন সেই শক্তি? নিঃসন্দেহে আর কোনো শক্তি নয়, সেই শক্তিটি হচ্ছে ফ্যাসিস্ট শক্তি। সেই শক্তিটি হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগ। তারা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ বেঁধে দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আজকে তাদের সুবিধা আদায় করতে চায়। বন্ধুরা, ছাত্রদল যদি এই বিষয়গুলো না বুঝে কোনটি ফেক আইডির প্রচারণা আর কোনটি আসল আইডির প্রচারণা সেটি বিবেচনা না করে পুলিশকে দিয়ে, পেশাদ দিয়ে শাহবাগ থানায় ডাকসুর নেতৃবৃন্দকে গ্রেপ্তার দেখানো এবং গ্রেপ্তার করা, এটি একটি জুলুম। সেই যে ছাত্রটিকে, সেই নেতাটিকে ছাড়িয়ে আনার জন্য সেখানে শিবির নেতৃবৃন্দরা সেই থানায় গেলে সেখানে মব সৃষ্টি করে থানা ঘেরাও করে রাখে ছাত্রদলের ছেলেরা। আসলে রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় তারাই ইউনিভার্সিটি দখল করতে চায়। আজকে দলীয় শিক্ষকদেরকে ভিসি বানিয়ে তারা প্ল্যান করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করবে। 5 গুণ ছাত্রদলের থেকে 5 গুণ বেশি জনপ্রিয়, 5 গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত সংসদকে অবমাননা করে জনপ্রিয় ছাত্র সংগঠনকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশ দিয়ে যদি আপনারা নিয়ন্ত্রণ করার প্ল্যান করতে চান, তাহলে বাংলাদেশের শত কোটি শত শত হাজারো সমস্যার মাঝখানে বাংলাদেশকে সামনে আপনারা এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হবেন। এই সরকার নিঃসন্দেহে ব্যর্থ হবে। জ্বালানি সংকট, বৈশ্বিক সংকট, তারপরে সেই 16টি অধ্যাদেশ মেনে না নিয়ে যে রাজনৈতিক সংকটের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে ক্ষতিগ্রস্তই হবে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের ছাত্র সংগঠন। আমি আশা করি ছাত্রদল বিষয়গুলো বুঝবে। এই ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতন্ত্রের প্র্যাকটিস হবে। বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে, নবগঠিত সরকার, বৈশ্বিক এই প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবেলা সহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এবং বিরোধী দল একসাথে কাজ করবে, যাতে করে বাংলাদেশের দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিস্ট মাথা চড়া দিয়ে না উঠতে পারে। ফ্যাসিস্ট কোনো ব্যক্তি নয়, ফ্যাসিস্ট একটি ব্যবস্থার নাম। ফ্যাসিস্ট গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও যে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। দখলবাজি, ক্ষমতাবাজ এবং অন্যের মত প্রকাশের স্বাধীনতা না থাকা এবং অপপ্রচারে বিভ্রান্ত হয়ে অন্যের প্রতি ব্লেম গেম করার মাধ্যমে একটি শাসক, একটি গোষ্ঠী ফ্যাসিস্ট হয়ে ওঠে। বাংলাদেশ আশা করি সেই পথে যদি বিএনপি সেই পথ যদি বেছে নেয়, সেটি হবে বিএনপির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল হবে বলে আমরা মনে করি। দর্শক, ভালো থাকবেন। এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ সবাইকে।